এপিসোড ১৫-র শুরুতে আমরা দেখি নাজির আর নিকি জেইনকে একটি জায়গায় নিয়ে রাখে। নিকি নাজিরকে বলে একে হ্যান্ডেল করো আর সেখান থেকে চলে যায়। নাজির জেইনকে বলে তুমি এইসব কিছু আরো কঠিন করে ফেলছো। নিকি যেমনটা বলেছে, ভালোবাসা হেল ইউনিভার্সিটিতে গ্রো করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি ভুল মানুষের প্রেমে পড়েছো, ভুল পরিস্থিতিতে আর ভুল জায়গায়। তারপর নাজির জেইনের মুখ খুলে দেয়। তারপর জেন বলে তুমি কি শিওর এটা ভুল? আমি নিজের মধ্যে তোমাকে দেখছি, আর আমি জানি তুমি এই অনুভূতি দিয়েও পরিচিত। নাজির বলে আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। জেন একটু রাগ করে বলে তুমি আমার কাছে কি চাও? প্লিজ আমাকে যেতে দাও। নাজির বলে এখন না। জেন বলে সে আমার জন্য অপেক্ষা করছে। নাজির বলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে যদি তুমি পার্টিতে না যাও। জেন রাগ করে বলে তোমরা সবাই কেন আমাদের রিলেশনের বিরুদ্ধে? নাজির তাকে বলে আই এম সরি জেইন, আমি কখনোই বাধা হতে চাইনি। জেইন রাগ করে বলে শুরু থেকেই তুমি আমার বিপক্ষে ছিলে। তারপর নাজির একটু রাগ করে বলে তুমি কি জানতে চাও কেন তুমি পার্টিতে যেতে পারবে না? কারণ সুপ্রিমো প্ল্যান করছে সবকিছু রিভিল করে দেওয়ার জন্য। মানে সে যে তোমাকে কতটা ভালোবাসে সেটা সে চিৎকার করে সবাইকে জানাবে। জেইন বলে এরকমটা করবে না। নাজির বলে তোমার কি মনে হয় তুমি তাকে চিনো? সে তোমার জন্য এরকমটা করবে। আর জানো তারপর তার সঙ্গে কি হবে? এতদিন তার যে সম্মান পাওয়ার ছিল, মানুষ তাকে ভয় পেত, সে এই সব কিছু হারাবে। আর সবার কাছে একটা আবর্জনা হয়ে যাবে। এখন তুমি চাও সে এমনটা করুক? আমাদের দুই গ্যাংয়ের মধ্যে যে যুদ্ধগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করে সুপ্রিমো। মানে সুপ্রিমোর এমন পাওয়ার আছে যে তাকে দুই টিম মানতে বাধ্য। সে দুই টিমের মাঝখানে অবস্থান করছিল আর একটা ব্যালেন্সও মেনটেন হচ্ছিল। এখন যদি সে তার পজিশন হারায়, পাওয়ার হারায়, তাহলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যাবে। সুপ্রিমো ছাড়া আমাদের অস্তিত্ব নাথিং, আর তাকে ছাড়া আমরা কিছুই না। এসব শুনে জেন জিজ্ঞাসা করে যদি আমি সুপ্রিমোর কাছ থেকে দূরে যাই তাহলে কি? নাজির কনফিডেন্স নিয়ে বলে তাহলে আমরাও তার রাস্তা থেকে সরে যাব। জেন বলে তাহলে আমাকে যেতে দাও। নাজির তাকে খুলে দেয় আর বলে আমি তোমাকে এইবারের জন্য বিশ্বাস করলাম, কিন্তু জেইন তুমি একমাত্র যে কিনা হেল ইউনিভার্সিটি আর সুপ্রিমোকে বাঁচাতে পারবে। তারপর জেইন আতঙ্কিত অবস্থায় সেখান থেকে দৌড়ে যাচ্ছিল। দরজায় দুটি ছেলে আবার তাকে থামায়, কিন্তু নিকি আর নাজির বলে তাকে চলে যেতে দেওয়ার জন্য। তারপর জেইন চলে গেলে সেখানে নিকি আসে। নিকি নাজিরকে জিজ্ঞাসা করে জেইন যেমনটা বলেছে সেমনটা কি করবে? নাজির বলে আমি জানি না, তার ডিসিশন যাই হোক আমাদের উচিত রেডি থাকা। যদি তারা কোনো ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সুপ্রিমোকে আমি হ্যান্ডেল করব। তারপর সেখানে লুকিয়ে আসে। নাজির তাকে বলে সারাদিন কোথায় ছিলে? তখন সে জানায় যে সে সারাদিন ডিজিডাব্লিউ গ্যাংকে পর্যবেক্ষণ করছিল। তাদের একটা মিটিং আছে। এসব কিছু শুনে নাজির একটু লিডার লিডার ভাব নিয়ে লুকিকে বলে এটা যথেষ্ট না, আমাদের আরো বেশি খেয়াল রাখতে হবে। চোখ কান সর্বদা খোলা রাখতে হবে। লুকি বলে তুমি কেন মেটকে বলছো না এসব কিছু হ্যান্ডেল করার জন্য? নাজির চিৎকার করে বলে এটা তোমার দায়িত্ব, আমাদেরকে আবার হতাশ করিও না। আশপাশের ছেলেরাও এসব কিছু খেয়াল করছিল। লুকিও বুঝতে পারছিল যে তাকে কিভাবে অপমান করা হচ্ছে। আসলে লুকির ভিলেন হয়ে যাওয়ার যথেষ্ট রিজন আছে, তার সঙ্গে কেউ ভালোভাবে কোনো আচরণই করছে না। তারপর আমরা দেখি জেইন তার রুমে আসে, যেখানে মিয়া তার জন্য অপেক্ষা করছিল। মিয়া কিছু একটা ফিল করে আর জেইনকে জড়িয়ে ধরে আর বলে কি হয়েছে? জেইন বলে কিছুই হয়নি। মিয়া বলে আমরা পারবো, হার মেনো না, আর জেইনকে সাহস আর সান্ত্বনা দিচ্ছিল। তখনই আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জেইন কল্পনা করছিল যে ওই দিন সুপ্রিমো তাকে কি বলেছিল। সে বলেছিল সে তার বার্থডে পার্টিতে জেইনের সঙ্গে ডান্স করতে চায়। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেইন হেল ইউনিভার্সিটিতে ছিল। তখন সেখানে মিয়া আসে আর তার সঙ্গে জোরাজুরি করতে থাকে যে সে কেন এই অবস্থায় হেল ইউনিভার্সিটিতে আসলো, তার উচিত রেস্ট নেওয়া। জেইন বলে ভয় পেও না, আমাকে এসএসজির অফিসে যেতে হবে। মিয়া তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেইন তার কোনো কথাই শুনে না।
যখনই সে সিঁড়ি দিয়ে উপরে যাবে তখন আমরা দেখি তার সামনে রুকসান এসে দাঁড়ায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ কুত্তি? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক বেশি কনফিউজড। আর তোমার আর সুপ্রিমোর সম্পর্কে সম্পূর্ণ ক্যাম্পাস জানে। এখন তো সে নিজের পাওয়ার হারাবে। আর সে তোমাকে কিভাবে অ্যাডভান্টেজ দিবে যদি সে তার পাওয়ারে না থাকে? এখন সে তোমাকে কিভাবে সুযোগ দিবে যদি তুমি তার কোনো কথা মানো না? জেইন কোনো উত্তরই দিচ্ছিল না, শুধু তাকে শুনছিল। তারপর রুকসেন চিৎকার করে বলে, জেইন আমাদের সুপ্রিমোকে সিডিউস করছে। চলো আমরা এই নতুনদের একটা শিক্ষা দেই, তাহলে তারা বুঝতে পারবে যে তারা সুপ্রিমোর সঙ্গে কি করেছে। যখনই সবাই রুকসেনের কথায় একটু উৎসাহিত হয়ে যাচ্ছিল, ঠিক তখনই জেইন ফুল কনফিডেন্স নিয়ে বলে, করো, কোনো সমস্যা না। কিন্তু তোমরা কি জানো এরপর তোমরা কি পানিশমেন্ট পাবে যদি আমার ক্ষতি করার চেষ্টা করো? আমি হচ্ছি এই হেল ইউনিভার্সিটির কুইন, আর টপ 10-এর মধ্যে 4-এ অবস্থান করছি, আর এসএসজির সেক্রেটারি। কি পানিশমেন্ট তোমরা চাও? রুকসেন ডাক করে বলে, তাকে ভয় পেও না। কিন্তু বাকিরা ভয় পেয়ে যায় আর বলে তারা কোনো ধরনের পানিশমেন্ট চায় না। তারপর জেন রুকসেনের চুলগুলো ঠিক করে দেয় আর বলে, তুমিও কোনো রুলসের বাইরে না। হঠাৎ রুকসেনের ভঙ্গি চেঞ্জ হয়ে যায় আর সে বলে উঠে, সামান্তা, সামান্তা, তুমি কি জানো আমি তোমাকে দিয়ে অনেক বেশি বিরক্ত। আমি শুরু থেকেই তোমাকে দিয়ে বিরক্ত ছিলাম। পেছন থেকে মিয়া বলে উঠে, কারণ তুমি ইনসিকিউর ছিলে। রুকসেন বলে, হ্যাঁ এটা সত্য হতে পারে, কিন্তু আমি রাগে ছিলাম কারণ আমি তোমাকে তার মধ্যে দেখছিলাম। মানে সে বোঝাতে চাচ্ছিল শুরু থেকেই সে জেইনের মধ্যে সামান্তাকে দেখছিল। এই হেল হুলে, যাকে আমি একমাত্র আমার ফ্রেন্ড ভেবেছিলাম, একজন বন্ধু যে কিনা আমাকে এই হেল ইউনিভার্সিটিতে একা রেখে চলে গেছে। জেন বলে, এসব কিছু সত্য না। কিন্তু রুকসাইন থামে না, সে আরও বলে, আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে আসলে আমাকে ছেড়ে যায়নি। জেন বলে, এমন কিছুই না, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সামান্তা কোনো কিছুই মানে না। সে বলে, আমি কোনো কিছুই পরোয়া করি না। সে আমাকে একা রেখে চলে গেছে, আর তার জন্য আমি তাকে ঘৃণা করি। আমি তোমাদের সবাইকেই ঘৃণা করি। তারপর সে জেনকে একটু ধাক্কা দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর রাতের সেই পার্টির সিন চলে আসে, সুপ্রিমোর বার্থডের পার্টি, যেখানে আমরা দেখি সবাই এনজয় করছিল। নিকি খুব অন্যভাবে সুপ্রিমোকে ফলো করছিল। এদিকে আমরা দেখি অনিল আর ফিরজি পেয়ার আপ করে ডান্স করছে। মেট, দেব আর মিয়া ড্রিঙ্কস করছিল। মানে সবাই পার্টিটা এনজয় করছিল, আর এদিকে সুপ্রিমো শুধু ওয়েট করছিল, জেইন আসার অপেক্ষা করছিল। তখনই আমরা দেখি সেখানে জেইনের এন্ট্রি হয়। তুমি এসেছো আর তোমাকে দেখে খুব বেশি সুন্দর লাগছে। জেইন তার কাছে আসে আর জড়িয়ে ধরে তাকে বলে, হ্যাপি বার্থডে সুপ্রিমো। সুপ্রিমো জেইনকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? জেইন মনে মনে বলে, আজকেই আমাদের শেষ দেখা। কিন্তু তার সামনে বলে, আই লাভ ইউ। সুপ্রিমো বলে, আমি চাই আমার উত্তর সবাই শুনুক, কারণ এর আগে আমি কাউকে এত বেশি ভালোবাসিনি। সুপ্রিমোও তাকে বলে উঠে, অনেক আনন্দের সঙ্গে আমি বলছি, আই লাভ ইউ জেইন। জেইন ইমোশনাল হয়ে যায় আর সুপ্রিমোকে জড়িয়ে ধরে। ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিকও প্লে হয়। আমরা দেখি দূরে দাঁড়িয়ে নাজির এসব কিছু দেখছিল। তারপর জেইন সুপ্রিমোকে ডার্লিং বলে। উত্তরে সুপ্রিমো বলে, আমার মনে হচ্ছে তোমাকে আমি কিস করব, কিন্তু তাও কিছু একটা রং মনে হচ্ছে। জেইন সুপ্রিমোকে আবার বলে, আই লাভ ইউ সুপ্রিমো, কিন্তু আমার মনে হয় আমাদের এখানেই থামা উচিত। এসব শুনে সুপ্রিমো কিছুটা নার্ভাস হয়ে যায় আর বলে, আমার মনে হয় তোমার কিছুক্ষণ বসা বা কোনো কিছু খাওয়া উচিত। জেইন বলে, এসব কিছু আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু সুপ্রিমো বলে, আমাকেও কষ্ট দিচ্ছে, এমন কষ্ট যেটা কিনা মূল্যহীন। সুপ্রিমো বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো। কিন্তু জেইন বলে, আমি তোমার জন্য এরকমটা করতে পারবো না। এখন আমি এমন অভিনয় করছি যে আমি কিছুই শুনিনি। জেইন বলে, তুমি চাইলে আমি আবার রিপিট করতে পারবো। আমি এই কষ্ট আর নিতে পারবো না, আর এর কারণটাও তুমি। আমরা একসাথে হতে পারবো না সুপ্রিমো। একজন অন্যজনকে কিছুক্ষণের জন্য ভালোবাসাই যথেষ্ট ছিল। সুপ্রিমো বলে, না, এটা যথেষ্ট না। আমি তোমাকে ওপেনলি ভালোবাসতে চাই। সুপ্রিমো জোর করে বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? জেইন বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমার সম্পূর্ণ জীবন দিয়ে হলেও। কিন্তু আমার আর শক্তি নেই যে এই ফালতু জিনিসের সঙ্গে ফাইট করব।
মানে ভাই জীবন বাঁচানো এখানে অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আর এরা আছে এদের ভালোবাসা নিয়ে। সুপ্রিমো কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, তাহলে তুমি এসব কিছু এভাবেই শেষ করছো? ডার্লিং বলে জেইনকে কমফোর্ট করার চেষ্টা করে, কিন্তু জেইন বলে আমাকে এই নামে আর ডেকো না। তারপর জেইন উল্টো হয়ে দাঁড়িয়ে যায়। তখন সুপ্রিমো পিছন থেকে একটু শক্তভাবে দাঁড়িয়ে বলে, জেইন তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি যদি এইবার 10 কদমও সামনে যাও পিছনে না ফিরে, তাহলে আমি ভুলে যাব যে আমাদের মধ্যে কি ছিল। আর যদি তুমি পিছনে ফিরে তাকাও 10 কদম নেওয়ার আগে, তাহলে তুমি আমার। জেইন তার কদম আস্তে আস্তে এগোতে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা অতীতে হয়ে যাওয়া সব ঘটনাগুলো দেখি। আর এই 10 কদম মেবি এই এপিসোডের 10 মিনিট ছিল, কারণ খুব স্লো এসব কিছু চলছিল। আর আমাদের অতীতে হয়ে যাওয়া সব সিনগুলো দেখানো হচ্ছে। আপনাদের জন্য আমি সিনগুলো রাখলাম, কারণ তারপর অনেকে বলবে যে আমি সিনগুলো কাট করে দিয়েছি। আমি দেখছি, আপনারাও দেখেন। জেন যখন তার 10 কদম কমপ্লিট করে ফেলে, তখন সুপ্রিমো পেছন থেকে তাকে বলে যে আমি তোমার জন্য মৃত্যুর সঙ্গেও লড়াই করতে পারবো। জেইন মনে মনে বলছিল, আই লাভ ইউ অ্যান্ড আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো। আর সুপ্রিমোকে থ্যাংক ইউ বলে তার জন্য এত কিছু করার জন্য। তারপর জেইন একটু সাইডে যায় আর কান্নাকাটি করা শুরু করে। তখন সুপ্রিমো বলে, আমি তোমাকে খুশি দেখতে চাই, নো ম্যাটার হোয়াট। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, আমি আশা করি এটা তোমাকে অনেকটা খুশি করবে। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, এই বিষয়ে কখনো ভয় পেও না। আমার মনে হচ্ছে এটা সত্যিকারের একটা গুড বাই আমাদের জন্য। আই লাভ ইউ জেইন। পরের দিন সকালে সুপ্রিমো আর জেইন ভায়োলেন্টের অফিসে হাজির হয়। সেখানে আমরা দেখি আগে থেকেই মিসেস কেত, অনিল আর ফ্রান্সিসকো উপস্থিত ছিলেন। ফ্রান্সিসকো বলে, আমার মনে হয় হিস্ট্রি নিজের মধ্যে আবার রিপিট হচ্ছে। তখন ম্যাডাম ভায়োলেন্ট ঘোষণা দেন যে আমি এই স্ক্রিজকে তার সুপ্রিমো পদ থেকে সরিয়ে দিলাম। মিসেস কেত বলে ওঠে, এটা অনেক বেশি হয়ে গেল না? অনিলও মিসেস কেতের পক্ষ নেয় আর বলে, আমি মিসেস কেতের সঙ্গে একমত। সুপ্রিমো আমাদের জন্য আর এই হেল ইউনিভার্সিটির জন্য অনেক কিছু করেছে। এসব কিছু বিবেচনা করে কি আপনি আপনার পানিশমেন্ট চেঞ্জ করতে পারেন, ম্যাডাম ভায়োলেন্ট? ম্যাডাম ভায়োলেন্ট একটু রাগ করে বলে, তোমরা রুলস জানো, এসএসজির প্রেসিডেন্ট কারোর সঙ্গে ইনভলভ হতে পারবে না। ইমোশনের কোনো জায়গা এই জায়গায় নেই। এটা শুধুই তোমার দুর্বলতা হবে। মিসেস কেত বলে উঠে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সুপ্রিমো আর সেক্রেটারির মধ্যে কোনো রিলেশনশিপ চলছে। এটা শুধু এক ধরনের গুজব। ফ্রান্সিসকো বিকট হাসির সঙ্গে বলে, গুজব? আমরা তো আর কেউ অন্ধ না। অনিল পক্ষ নিয়ে বলে, আমি এবং মিসেস কেত সবসময় তাদের সঙ্গে ছিলাম। কই, আমরা তো এরকম কোনো কিছু পাইনি। সুপ্রিমো জেনের সঙ্গে যেরকম আচরণ করে সেখানে তো স্পেশাল কোনো কিছুই পাইনি। ফ্রান্সিসকো বলে, তাহলে চলো এটা একেবারে ডিরেক্ট আর কি গিয়ার করি। ডিরেক্ট সেক্রেটারির মুখ থেকে শুনি সত্যটা। কিন্তু ম্যাডাম ভায়োলেন্ট বলে, এর কোনো দরকার নেই, কারণ আমি দেখেছি এদের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আছে। সুপ্রিমো বলে যে আপনি আগে থেকেই আপনার মাইন্ড তৈরি করে রেখেছেন, তাহলে এক্সপ্লেন করার তো কোনো পয়েন্টই হয় না। তখনই জেন বলে ওঠে যে আমরা কোনো রিলেশনশিপে না। এটা শুনে বাকিরা ঠান্ডা হয়ে যায়। তারপর জেন সুপ্রিমোর দিকে একটু রাগ করে তাকায় আর বলে, আমরা কখনোই এরকম কোনো কিছুতে ইনভলভ ছিলাম না। আমাদের মধ্যে কিছুই নেই। এসব শুনে সুপ্রিমোর ফেসের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ম্যাডাম ভায়োলেন্ট বলে, আমরা ইডিয়েট না জেন। আমরা খেয়াল করেছি তুমি তার সঙ্গে সবসময় থাকো। জেন বলে, কারণ আমি তার সেক্রেটারি। সেক্রেটারি অফ দ্য ফাকিং হেল। ফ্রান্সিসকো একটু সিরিয়াস হয়ে বলে, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি কোনোদিন এই স্ক্রেইসকে ভালোবেসেছ? জেন বলে উঠে, না। মিসেস কেট বলে উঠে, এসব কিছু যথেষ্ট না এটা বুঝতে পারা যে এসব কিছু গুজব? ম্যাডাম ভায়োলেন্ট বলে, ঠিক আছে, কিন্তু এই স্ক্রেসকে সুপ্রিমো পদ থেকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। তারপরের সিনে আমরা দেখি জেন একটি ব্রিজের কাছে এসে কান্না করছিল। কান্না করতে করতে সে এক কোনায় বসে যায়। তখন সেখানে সুপ্রিমো আসে আর এসে বলে,
আমি রিজেক্ট হয়েছি এমন একটি মেয়ের কাছ থেকে যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। জেইন বলে ওঠে, আমাকে একা ছেড়ে দাও। আর আমি তোমার কোনো ভয়েসও শুনতে চাই না। সুপ্রিমো বলে, তোমার জন্য কি এত সহজ আমাকে এভাবে ছেড়ে দেওয়া? জেইন তার মাথা তুলে সুপ্রিমোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। সুপ্রিমো কাঁদু কাঁদু হয়ে বলে, কালকে যেগুলো বলেছিলে সেগুলো কি সত্যি না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? জেইন বলে, তোমাকে ভালোবেসে কে এসব কিছু সহ্য করতে পারবে? জেইন আরো বলে, তুমি একজন হৃদয়হীন মানুষ। কিভাবে আশা করো আমি তোমাকে ভালোবাসবো যখন তুমি একটা শয়তান? আমাকে বিরক্ত করা বাদ দাও, কারণ তুমি শুধু আমাকে মাথা ব্যথা দিচ্ছ। সুপ্রিমো বলে, তাহলে বিষয়টা এরকম। ঠিক আছে, আমার একটা শেষ উপকার করো। জাস্ট একটা শেষ উপকার। সুপ্রিমো জেইনের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি চাই তুমি ফাইট করো। নিজের জন্য না, তোমার ফ্রেন্ডদের জন্য, আর স্পেশালি তোমার জন্য। আর চিন্তা করো না, আমি শ্বাস নিব। আমি প্রমিস করলাম যে আমি শ্বাস নিব। আর সবসময় তোমার শিল্ড হয়ে থাকব। আমি সবসময় তোমার সাথে থাকব, তোমার চাকু হয়ে। মাই কুইন। মানে এদের ডায়লগগুলো একবারে সেরা ছিল। তারপর সুপ্রিমো জেনকে একটু ইমোশনালি হুক করে আর কিস করে। তারপর সুপ্রিমো সেখান থেকে চলে যায়। আর জেন নিজের মনে মনে বলতে থাকে যে আমি ফাইট করব। আর অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর মনে মনে বলতে থাকে যে আমি তোমার জন্য ফাইট করব, তোমার জন্য জীবিত থাকব। আর তোমাকেই ভালোবাসবো, মাই কিং। তারপর আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন জায়গার সিন দেখানো হয়, যা কিনা একেবারে মানবশূন্য ছিল। পিছনে একটি ব্যাকগ্রাউন্ডে জেন বলছিল যে এরপর থেকে সুপ্রিমোকে আর দেখা যায়নি। মানে সে গায়েব ছিল। তাকে আমি খুঁজছিলাম, কিন্তু আমি নিজেকে আটকাতেও পারছিলাম না। তারপর আমরা দেখি জেইন এসএসডির অফিসে কাজ করছিল। মিস কেস জেইনকে উদ্দেশ্য করে বলে যে আমি জানতাম না তুমি এত স্ট্রং। থ্যাংক ইউ। ধন্যবাদ তাকে বাঁচানোর জন্য। জেইন বলে, আমি যেটা সঠিক সেটা করেছি। ক্যাট বলে ওঠে যে তোমার জন্য ম্যাডাম ভায়োলেন্টের প্ল্যান ফেল হয়েছে। জেন বলে, আপনি এসব দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তারপর মিসেস ক্যাট বলে যে ম্যাডাম ভায়োলেন্ট এসকে সরানোর জন্য একটা প্ল্যান করছিল, কিন্তু সে ইজিলি তাকে সরাতে পারবে না, কারণ স্টুডেন্টরা তাকে পছন্দ করে। তো যখন তুমি এসেছ তখন ম্যাডাম ভায়োলেন্ট আসলে তোমাকে টার্গেট করেছে, তোমাকে ইউজ করার চেষ্টা করেছে এইসকে সুপ্রিমো পদ থেকে সরানোর জন্য। তখনই আমরা আরেকটা সত্য জানতে পারি। মিসেস ক্যাট বলে যে লিয়াম হচ্ছে ম্যাডাম ভায়োলেন্টের ছেলে, আর ম্যাডাম ভায়োলেন্ট চাচ্ছে তাকে সুপ্রিমো পদে বসানোর জন্য। যেটা শুনে জেন অনেক বেশি শকড হয়ে যায়। তারপর সে বাইরে গেলে লিয়ামকে দেখতে পায়, ফ্রেন্ডদের সাথে গল্প করছে। লিয়ামকে দেখে তো অনেকটা ভালো মনে হচ্ছে। সে কি এইসব প্ল্যানের অংশ? সে লিয়ামের দিকে তাকায় আর স্মাইল করে। লিয়ামও তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। তারপর জেইন লাইব্রেরিতে যায় আর একটা বই নেয়। কিনশিয়াং ইয়াং নামে একজন ব্যক্তির জীবনী পড়া শুরু করে। আর ভাবতে থাকে সিক্রেট ল্যাবের কানেকশন এসব কিছুর সঙ্গে কি। তারপর আমরা দেখি সে ক্লাসে ছিল। ক্লাস শেষ করে বাইরে যাবে তখনই স্যার এলভারেজ তাকে আটকায়। স্যার এলভারেজ তাকে বলে, মিস শান, আমরা অনেক বেশি লেট করে ফেলেছি। জেন জানতে চায় এর মানে কি। তখন স্যার বলে তারা অলরেডি ফর্মুলাটা পেয়ে গেছে। আর তারা এই ক্ষমতা পেয়ে গেছে যে যে কোনো সময় তারা এটা ইউজ করতে পারবে। আর যখন এসব কিছু হবে আমরা অনেকটা অসহায় হয়ে যাব। জেন সম্পূর্ণ পাওয়ার নিয়ে বলে, যদি তারা ফর্মুলাটা পেয়ে যায় তাহলে আমাদের উচিত ফাইট ব্যাক করা। আমরা তাদের এভাবে জিততে দেব না। স্যার এলভারেজ বলে, শুনো, আমি চাই যে তুমি এসব কিছু যা করছো তা থামিয়ে দাও। জেইন অবাক হয়। স্যার বলে যে আমি তোমাকেই খুঁজছিলাম জেইন। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। সো প্লিজ স্টপ ইট। এসব বলে স্যার এলভারেজ সেখান থেকে চলে যায়। জেইন ভাবতেই থাকে এসব কিছু কি হচ্ছে আর কি বা হলো। তারপর আমরা দেখি সে তার ব্যাগ থেকে সেই চাকুটা বার করে। তখনই জেরম সেখানে চলে আসে আর বলে, তুমি এই চাকু কোথায় পেলে? জেইন ভয়ে তার হাত থেকে চাকুটা নিচে ফেলে দেয়। জেরম তার সামনে এসে চাকুটা তুলে আর বলে, এই চাকুটা তোমাকে কে দিয়েছে? জেইন তার দিকে তাকিয়ে বলে, কেন? তখন জেরম বলে, তুমি এর সংকেত দেখে বুঝতে পারছো না এটা কি? জেইন বলে, ডেভিড গট ওয়ারিয়র। জেরম বলে, না, এই সাইন হলো রেই সিলভেনিয়ার। জেইন বলে, তুমি কিভাবে জানলে?
তখন জেরম বলে, আমার উচিত হয়নি তোমাদের কাছ থেকে এই বিষয় লুকানো, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, স্পেশালি ভ্যানেসার জন্য, যে তোমরা জানলে তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। জেইন তাকে বলে, জেরম তুমি কি বোঝানোর চেষ্টা করছো? জেরম বলে, আমি ডেভিল গড ওয়ারিয়রের অংশ, মানে সে তাদের টিমের একজন। এসব শুনে জেইনের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায়। সে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকে। জেরম বলে, নিজেকে টর্চার করিও না এসব কিছু চিন্তা করে। তোমার সব প্রশ্নের উত্তর শীঘ্রই পেয়ে যাবে। আমাদের টিম নতুন কিছু তথ্য পেয়েছে। অ্যাডমিন কিছু একটা করছে। কিছু একটা খুব বড় হতে চলেছে। জেইন জেরমকে জিজ্ঞাসা করে, তুমি যে ডিজিডাব্লিউ গ্যাংয়ে অ্যাড হয়েছ এই বিষয়ে আর কে কে জানে? জেরম বলে, ছেলেরা এই বিষয়ে জানে। সে আবার রিকোয়েস্ট করে বলে যে প্লিজ জেইন, ভেনেসা যাতে এই বিষয়ে না জানতে পারে। তাদের এই বিষয়ে জানার কোনো প্রয়োজনও নেই। এই বলে সে জেইনের চাকুটা তার হাতে দিয়ে দেয়। তারপর জেইন হাঁটছিল আর মনে মনে ভাবছিল যে জেরম আর ম্যাট গ্যাংয়ে অ্যাড হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই হেলহুল থেকে। তারপর জেইন ডর্মে ফিরে আসলে দেখে ম্যাট বসে ড্রিঙ্কস করছিল। জেইন ম্যাটের কাছে আসে। তখন ম্যাট তাকে একটা ড্রিঙ্কস অফার করে। জেইন একটু ড্রিঙ্কস করে আর তাকে থ্যাংক ইউ বলে। তারপর সে সেখানে একটু চেয়ার টান দেয় আর বসে। আর বলে, তুমি কি জানো আমার সবকিছু ভালো চলছে? কিন্তু এসব শুনে ম্যাট স্মাইল করে। জেইন বলে, তুমি স্মাইল করছো কেন? ম্যাট বলে, আমি জানি তুমি ঠিক নেই। যদি তুমি স্মাইল করতে চাও না তাহলে প্রয়োজন নেই স্মাইল করার। জেইন বুঝতে পারে যে আর ভালো থাকার অভিনয় কাজ আসবে না। মানে আশপাশ সবাই তার মনের অবস্থা বুঝতে পারছে। তাই অভিনয় করে কোনো লাভ নেই। ম্যাট আরও বলে, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো। যদি আমি পারতাম তোমার জন্য সব কষ্ট বহন করতাম। তারপর জেইন বলে, তুমি কেন আমাকে সাহায্য করলে না? কারণ আমাকে এই একটা ব্যালেন্স সম্পর্কে চিন্তা করতে হয়েছে। মানে দুই গ্যাংয়ের মধ্যে যে ভারসাম্য বা হেল ইউনিভার্সিটির যে ভারসাম্য সেটা মেনটেন করার জন্যই সে জেইনকে হেল্প করতে পারেনি। এইস আমাদের সুপ্রিমো হিসাবেই ঠিক আছে। এসব শুনে জেইনের চোখ দিয়ে পানি পড়ে। সে সেই চোখের পানি মুছে আর আবার ড্রিঙ্কস করে। মানে ভিতরটা ওর ফেটে যাচ্ছিল, কিন্তু বলার মতো কিছুই নেই। ম্যাট আরও বলে, ফলো ইয়োর হার্ট, ঠিক আছে? তারপর জেইন ম্যাটকে সান্ত্বনা দেয় আর বলে, আমি শিওর ম্যাট তুমি একটা সঠিক মেয়ে খুঁজে পাবে। ম্যাট বলে, কেন? তুমি কি আরেকটা জেন শান এই পৃথিবীতে চিনো? মানে তার জেনকেই লাগবে। সে বলে, হ্যাঁ জেন, তুমি কি জানো? জেন বলে, না, কিন্তু জেন থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে। ম্যাট তার মাথা নাড়ে আর আরেকটা ড্রিঙ্কস জেইনকে অফার করে। জেইনও সেই ড্রিঙ্কসটি নেয় এবং খাওয়া শুরু করে। মানে সবাই পরিস্থিতির শিকার, মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ। পরের দিন জেইন এসএসডির অফিসে আসে। সেখানে সে সুপ্রিমোর ডেস্কে কিছু ফাইল রাখছিল। তখন সেখানে অনিল আসে আর জেইনের মুড ঠিক করার জন্য বলে ওঠে যে সুপ্রিমো কি এখনো আসেনি? হয়তোবা সে তোমাকে অলরেডি ছেড়ে চলে গেছে। জেইন তাকে একটু অন্যভাবে লুক দেয়। তখন অনিল স্মাইল করে আর বলে, আমি তো শুধু মজা করছিলাম। তারপর সে বলে, তুমি কি ক্লাসে যাবে না? জেইনও একটু স্টাইল নিয়ে তার সামনে আসে আর বলে, আমার কি যাওয়া উচিত? আমি তো কুইন। অনিল তাকে বলে, আর সে হলো এসএসসির প্রেসিডেন্ট, মানে সুপ্রিমোর কথা বলছিল। আর জেইনকে কুইনের রুলস মনে করিয়ে দেয়। কুইন হতে হবে একজন মডেল স্টুডেন্ট, জাস্ট লাইক এসএসডির প্রেসিডেন্ট। তারপর জেইন সেখান থেকে চলে যায়। জেইন চলে যাওয়ার পর অনিল কেমন জানি স্মাইল করছিল। তারপর আমরা দেখি জেইন একটি জায়গায় বসে বই পড়ছিল। পড়তে পড়তে একসময় তার চোখ লেগে যায়, মানে সে ঘুমিয়ে পড়ে। তখনই আমাদেরকে আসমান দেখানো হয় আর এক পর্যায়ে আমরা দেখি রাত হয়ে গেছে। জেইন রাতেও সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ সেখানে দৌড়ে সুপ্রিমো আসে। চারপাশে লাল আলো জ্বলছিল আর কিছু মানুষ তাদেরকে ঘিরে ধরে। জেইন জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সুপ্রিমো বলে আমাদেরকে পালাতে হবে। সবাই জেইন আর সুপ্রিমোকে আলাদা করছিল। জেইন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল। সুপ্রিমো জেইনের কাছে আসার অনেক চেষ্টা করছিল, কিন্তু দুই পক্ষ তাদেরকে আলাদা করছিল। আমরা পরে জানতে পারি এসব কিছু জেইনের স্বপ্ন ছিল। জেইন সেই জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিল আর বিড়াল হয় তার কাছে আসে। তখনই তার ঘুম ভেঙে যায়। সে হয়কে কুলে নেয় আর আদর করতে থাকে। তারপর জেইন একটি জায়গায় যায়। সেখানে সে সিঁড়ি দিয়ে নিচে নামে আর তার বেঁকে থাকা চাকুটি হাতে নেয়।
চাকুটি চেক করে আবার ব্যাগে রেখে দেয়। ঠিক তখনই আসল রেইস সিলভেনিয়া পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।